ও, তোমরা সকলে চলে এসেছো? হ্যাঁ হ্যাঁ, আমরা সকলে চলে এসেছি। এবার তুমি তোমার ঝুলি থেকে গপ্প বার করে আমাদের শোনাও। হ্যাঁ, কানা মামার এই গপ্প ছাড়া আর কি আছে তোমাদের দেওয়ার মতো? শোনো তাহলে। এক রাজা। না না মামা, আর রাজা রাক্ষস নয়। কেন, কি হলো? তুমি জানো তিতলিরা কত পশু পাখিদের গপ্প জানে? আজ আমাদের পশু পাখিদের গপ্প বলতে হবে। ঠিক আছে, তাই শোনাবো, কিন্তু তোমরা গপ্পগুলো চিরদিন মনে রেখো। শোনো তাহলে। অনেক কালের সে এক কথা, এক যে ছিল কাঠুরে সেটা। ছোট্ট ভিটে কষ্টে শিষ্টে দিনগুলো তার দুঃখেই কাটে। একদিন সে সকালে কাঠ কাটতে চলল জঙ্গলে। সেই যে সকাল থেকে বনের পথে পথে একা একা ফিরছি ঘুরে, একটু কাঠের খোঁজে। হেঁটে হেঁটে ক্লান্ত আমি, পাই না খুঁজে কাঠ। খাওয়ার বুঝি ভাগ্যে আমার জুটল না রে আজ। এমন সময় হঠাৎ করে নজরটি তার পড়ল একটু দূরে। আরে, ওই তো নদীর ধারে, গিয়ে সেটাই আমি কাঠগুলো থেকে আনি। যেমন ভাবা তেমন কাজ, সামনে পে এতগুলো গাছ। গিয়ে সেথায় কাঠুরে কাটতে লাগলো কাঠ মনের সুখে। আজ সারাদিন পর সার্থক হলো পরিশ্রম। সব কাঠ কেটে নিয়ে বিক্রি করবো হাটে গিয়ে। বলতে বলতে আপন মনে কাঠগুলো সব নিচ্ছিল সে কেটে। কিন্তু হঠাৎ করে হাত ফসকে কুড়ুলটি তার পড়ল গিয়ে জলে। শান্ত জলের বুকে ছোট্ট ঢেউ তুলে কুড়ুলটি তার তলিয়ে গেল অথই জলের নিচে। এতক্ষণ ধরে হতবাক হয়ে কাঠুরে কি জানে কি ভাবছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিছুক্ষণ বাদে জ্ঞান ফিরে পেয়ে কাঁদতে শুরু করলো সে হাপুস নয়নে। এবার কি হবে আমার? একমাত্র সম্বল যে ওই কুঠার, কি করে আনবো ওটা তুলে? জানি না যে সাঁতার কাটতে। ঠিক সেই মুহূর্তে কাঠুরের বিলাপ শুনে জলের দেবতা এসে দাঁড়ালেন তার সামনে। বললেন স্নিগ্ধ স্বরে, কি হয়েছে তোমার? কাঁদছো কেন তুমি? তোমার দুঃখের কথা আমি কি জানতে পারি? দুঃখের কথা কি আর বলবো প্রভু, এমন ঘটনা কারোর সাথে হয় না যেন কবু। কাঠ কাটতে কাটতে কুড়ুলটি আমার জলেই গেল পরে। একমাত্র সম্বল যে ওই কুঠার, ওটা ছাড়া আমার জীবনটাই যে অন্ধকার। এবার কি হবে আমার? কি করে করব আমি ভাতের জোগাড়? আর কেঁদো না তুমি, দেখি কি করি, যদি তোমার দুঃখ দূর করতে পারি। বলে এই কথা অদৃশ্য হলেন জলদেবতা। এদিকে কুড়ুল পাওয়ার আশায় কাঠুরে চুপ করে দাঁড়িয়ে থাকে নদীর ধারে। কিছুক্ষণ পরে চকচকে একটা রূপোর কুঠার নিয়ে জলদেবতা দাঁড়ালেন তার সামনে এসে। এই নাও, এনেছি তোমার কুঠার, এবার আর কোনো দুঃখ থাকবে না তোমার। না প্রভু, এ নয় আমার কুঠার, এত দামি জিনিস কি করে হবে আমার? শুনে কাঠুরের কথা আরো একবার জলদেবতা অদৃশ্য হয়ে চলে গেলেন কোথা। খানিকক্ষণ পরে একটা ঝকঝকে সোনার কুঠার নিয়ে পুনরায় জলদেবতা দাঁড়ালেন তার সামনে এসে। এই নাও, এইবারে এনেছি তোমারটা, দেখো তো চিনতে পারো কি না। না প্রভু, এটাও নয়। এত মূল্যবান জিনিস কি করে আমার হয়? এটাও না? দাঁড়াও তবে, এবার ঠিক আনবো তোমারটা।
এই না বলে জলদেবতা অদৃশ্য হয়ে ফিরে এলেন কাঠুরের লোহার কুঠার নিয়ে। দেখে নিজের কুঠার, সে কি আনন্দ তার। এই তো প্রভু, এটাই আমার, চিরকাল রাখবো মনে আপনার এই উপকার। কুঠারটি সঙ্গে নিয়ে আমার ঘরে ফিরে যাবো আমি এবার। নাও তবে তোমার কুঠার, সততায় প্রসন্ন হয়েছি তোমার, সঙ্গে তোমায় দিলাম উপহার সোনা রূপা এই দুটি কুঠার। এই বলে জলদেবতা অদৃশ্য হয়ে গেলেন চলে। কাঠুরিও খুশি মনে চলল ফিরে নিজের ঘরে। কাঠুরের গল্প শুনে তারই এক প্রতিবেশী ভাবল মনে মনে, আমিও যাবো সেটাই, জলদেবতার কাছ থেকে মূল্যবান কুঠার দুটো করবো গিয়ে আদায়। এই না বলে জগাই গেল সেই বনে। ভান করলো এমন যেন কত কাঠ কাটছে। হঠাৎ এক সময় ইচ্ছে করে কুঠারটাকে জলে ফেলে দিয়ে শুরু করলো কাঁদতে সে হাপুস নয়নে। হায় হায়, এ কি হলো আমার? জলে পড়ে গেল আমার স্বাদের কুটার। কি হবে এবার? কি করে চলবে আমার সংসার? অবশেষে জগাইয়ের হাহাকার শুনে জলদেবতা উঠে এলেন তার সামনে। কি হয়েছে, কাঁদছো কেন এত? তোমার দুঃখের কথা আমায় বলতে পারো। কাঠ কাটছিলাম এক মনে, হঠাৎ করে কুঠারটা জলে গেল পড়ে। প্রভু, এখন কি হবে? কি করে আমার সংসার চলবে? দাঁড়াও, অপেক্ষা করো এখানে, দেখছি কি করতে পারি তোমার জন্যে। এই না বলে জলদেবতা অদৃশ্য হয়ে ফিরে এলেন একটা সোনার কুঠার নিয়ে। তাই না দেখে খুশিতে একেবারে ডগমগ হয়ে বলে উঠল সে চেঁচিয়ে, এই তো প্রভু, এটাই আমার কুঠার, সঙ্গে নিয়ে এটা আমি ঘরে ফিরি এবার। লোভে পড়ে জগাই একেবারে দিশেহারা। কুঠারটি নেবার জন্য তার যেন আর তর্স হয় না। এদিকে শুনে জগাইয়ের কথা ক্রুদ্ধ হয়ে বললেন জলদেবতা, মূর্খ, সোনার কুঠার দিয়ে কখনো কি কাঠ কাটা যায় রে? সব তোর চালাকি, এবার আমি বুঝেছি। ক্ষমা করে দিন প্রভু, এমন আর হবে না কভু। যদি দয়া করে আমার আগের কুঠারটি দেন ফিরিয়ে। কিছুই পাবি না আর, এখান থেকে দূর হয়ে এবার। আমি সাপ দেবার আগে চলে যা আমার চোখের সামনে থেকে। অভিশাপের ভয়ে কাঁচুমাচু হয়ে অবশেষে লোভী জগাই পালায় সেখান থেকে। বহুদিন আগে পদ্মপুর গ্রামে মুকুন্দ নামে এক নাপিত থাকত। মুকুন্দ প্রতিদিন গ্রামের হাটে ক্রেতা বিক্রেতার চুলদাড়ি কাটত, আর তাতে যা পেত তাতেই তার আর তার বউ নেত্তর দুবেলা গ্রাসাচ্ছাদন চলত। রোজ রোজ এই আলু ভাতে ভাত আমার ভালো লাগে না। ভালো করে শুনে রাখো, আগামী কাল ভাতের সাথে যদি মাছ না পাই তাহলে কিন্তু তোমার ছাল ছাড়িয়ে তোমাকেই রাঁধবো। আজ মাছ নিয়ে যেতেই হবে, নাহলে আবার বলা যায় না বৌদা খান্ডারি সত্যি না আমার ছাল ছাড়ায়। এ মাছ কত করে গো? 3 টাকা স্যার। বলি 10 পয়সা সের হবে না? একদম টাটকা মাছ। টাটকা তো মাছই বসছে কেন? দেখো বাপু, অত তক্ক ভালো লাগে না। ওইখানে পচা চিংড়ি আছে, নিয়ে যাও, একটা পয়সাও দিতে হবে না। কি গন্ধ! মুখ পোড়া মিনসে, বাজারে টাটকা মাছ পাসনি? হ্যাঁ পেয়েছিলাম তো। তবে নিসনি কেন? তুই তো বলি দিসনি টাটকা আনবো না পচা আনবো। ও, মাছ খেতে না পেলে তোর ছাল ছাড়িয়ে তোকে রাঁধবো বলেছিলাম, তাই আমি আজ তোর ছাল ছাড়াবো। ছাল তো লোকে পটি দিয়ে ছাড়ায়। তোর ছাল ছাড়াবো বলেছিলাম, কি দিয়ে ছাড়াবো তা তো আমি বলিনি। তাই আমি তোর ছাল ঝাঁটার বাড়ি মেরে ছাড়াবো। ওরে বাবা রে! মুখ পোড়া মিনসে, তুই আমার হাত থেকে পালিয়ে যাবি কোথায়? হ্যাঁ,
ও আজ খুব জোর বেশি গেছি, যাই ওই বট গাছের তলায় একটু বসি। একটা নধর মানুষ এসেছে দেখছি, অনেক দিন পরে আজ নরম মাংস খাবো। আজ আমি তোকে খাবো। এই কে রে তুই? আমি ভূত, তোর ঘাড় মটকে তোর রক্ত খাবো। ভূত? কিন্তু না, ভয় পেলি চলবে না, সাহস রাখতে হবে। তোর সাহস তো মন্দ নয়, জানিস আমি কিছুক্ষণ আগে তোর মতো একটা ভূত ধরেছি, দাঁড়া দেখাচ্ছি। এই দেখ, দেখেছিস? এইবার তোর পালা। না না ভাই, আমায় ছেড়ে দাও, কথা দিচ্ছি আমি তোমার কোনো ক্ষতি করবো না। তুমি যা চাইবে তাই দেব। বেশ, তবে আমায় এক্ষুনি এক ঘোড়া মোহর দে। হ্যাঁ হ্যাঁ, তাই দিচ্ছি দিচ্ছি। এই নাও, এবার আমায় ছেড়ে দাও ভাই। বেশ, যা পালা এবার এখান থেকে। ওরে বাবা রে! বলো কি গো, এক ঘোড়া মোহর? হ্যাঁ, এক ঘোড়া মোর, এই দেখো। ও মা, কত মোহর গো! ভূতের দেওয়া সেই এক গড়া মোহরের জোরে আজ মুকুন্দ নাপিত মস্ত বড় লোক। এক ছিল চাষি আর ছিল তার বউ, তারা ভারী গরিব। একদিন চাষি চাষের জমি কোপাচ্ছিল, এমন সময় হঠাৎ, আরে এটা কি? একটা হাঁড়ি, দেখি তো খুলে কি আছে এর ভেতর। এ কি? এত মোহর! ও, এতদিন আমরা খুব গরিব ছিলাম, আর আজ এত মোহর পেয়েছি। আমাদের এবার থেকে আর দুঃখে দিন কাটাতে হবে না। বউ আবার পেট পাতলা মানুষ, মোহর দেখে সকলের কাছে তার গল্প করবে, তারপর ব্যাস কথাটা ক্রমে রাজার কানে উঠবে। তারপরে এই রাজা পেয়াদা পাঠিয়ে সব কেড়ে কুড়ে নিয়ে যাবে। আবার এদিকে এই সম্পদ যদি বাইরে ফেলে রাখি, তাহলে কেউ না কেউ তা লুট করবে। এই যে করি, হ্যাঁ, বুদ্ধি এসেছে, যাই সেই ব্যবস্থাই করি। জালেতে খরগোশটা জড়াতে হবে। ঠিক আছে, এবার ঘরে যাই। গিন্নি, ও গিন্নি! কি হয়েছে গো? জানো, আজ গণক ঠাকুরের মুখে একটা মজার কথা শুনলাম। কি কথা শুনলে গো? আজ আমাদের গণক ঠাকুর বললেন, মৎস্য বসেন গাছে, জলে খরগোশ নাচে, গুপ্ত রতন খুঁজলে পাবে, খুঁড়লে তারই কাছে। তোমার যেমন কথা। হ্যাঁ, শুনলুম। এরকম নাকি সত্যি সত্যি দেখা গেছে? যাও যাও, বাজে না বকে কাজে যাও তো। হ্যাঁ, তাই যাই। গিন্নি, শিগগিরই চলো, এক হাঁড়ি মোহর পেয়েছি, আনতে হবে। কি গো, চলো চলো, তবে শিগগিরই চলো। দুজনে হন্তদন্ত হয়ে গেল সেই গাছের নিচে মোহর আনতে, কিন্তু হঠাৎই, আরে
ওই গাছের ডালে কি যেন একটা চকচক করছে না? দাঁড়াও দেখি তো। ও মা, সে কি গো, গাছের ডালে মাছ? দাঁড়াও, নদীতে জাল ফেলেছিলাম, দেখি মাছ টাছ পড়লো কিনা। ও মা, এই যে খরগোশ। কেমন? গণক ঠাকুরের কথা আর অবিশ্বাস করবে? নাও নাও, এখন চলো, মোহর নিয়ে বাড়ি যাই। তারপর চাষি আর তার বউ মোহর নিয়ে বাড়ি গেল। ওহ, কত মোহর! আমি ঘর করব, গয়না গড়াবো, দামি দামি কাপড় কিনবো, রোজ রোজ পোলাও, বিরিয়ানি, কালিয়া, কোপ্তা খাবো। অত ব্যস্ত হয়েও না, কিছুদিন রয়ে শুয়ে থাকো, ধীরে ধীরে সবই হবে। কিন্তু গল্প বাগিস চাষি বউ সারা গ্রামে তাদের মোহর প্রাপ্তির কথা জানালো। ওই খবর ধীরে ধীরে রাজার কানে উঠল। রাজা ডেকে পাঠালেন তাদের, চাষিকে শুধলেন সমস্ত কথা। শুনে চাষি বলল, সে কি মহারাজ, আমার বউয়ের কি মাথার কিছু ঠিক আছে নাকি? সে তো ওরকম আবল তাবল কত কথা বলে। বটে, তুমি মোহর পেয়ে লুকিয়ে রেখেছো, আবার বউয়ের নামে দোষ দিচ্ছ। কিসের মোহর? কবে পেলাম? কোথায় পেলাম? আমি তো কিছুই জানি না। না, তুমি কিছুই জানো না। সেই যেদিন গাছের ডালে মাছ বসেছিল, নদীতে জাল ফেলে খরগোশ ধরলে, সেই দিনের কথা তোমার মনে নেই? যা পাগলি, বাড়ি যা। এর যদি এসব যা তা বলবি তো তোকে আমি কয়েদ করে রাখবো। তারপর চাষি বউ তখন চাষির সাথে বাড়ি ফিরে গেল। রাজার ভয়ে সে আর কারুর কাছে মোহরের কথা বলতো না। কোনো এক বড় জলাশয়ে নানা প্রকার জলচর প্রাণী একসঙ্গে বাস করত। নিরিবিলি এই জলাশয়ে মনের আনন্দেই তারা বাস করত। কিন্তু একটা কথা আছে না, যেখানে শিকার সেখানেই শিকারী। এই জলাশয়ের তীরের গাছে গাছে বাসা বেঁধে থাকতো বকরা, মাছ, ব্যাঙ ইত্যাদি, যারা মনের আনন্দে ঘুরে ফিরে বেড়াতো, তাদের সুযোগ পেলেই ধরে ধরে খাওয়া। এদের মধ্যে একটি বক ছিল বুড়ো। অনেক বয়স হয়ে গেল, সারাদিনে একটা শিকার করতে পারলাম না, আর হবেও না। কিন্তু বাঁচতে গেলে তো খাবার চাই, আর দৌড়ঝাঁপ করে হবে না, মগজ লাগিয়ে চালাকি দ্বারা শিকার করতে হবে। এ মামা, তুমি এমন কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কি জন্য তোমার এত দুঃখ? তুমি কি আজ কিছু আহার সংগ্রহ করতে পারোনি? ভাগ্নে, তুমি ঠিকই ধরেছ। আমি আহার ত্যাগ করেছি, এখন আমার অনশন ব্রত চলছে। আমি এখন কোনো মাছ খাই না। তা মামা, তোমার এই বৈরাগ্যের কারণটা আমায় বলবে কি? শুনবে সে কথা? তবে শোনো, আমি এই জলাশয়ের ধারে জন্মেছি, আর এখানেই জীবনটা কাটিয়ে আজ বৃদ্ধ হয়েছি। শুনলাম আজ থেকে 12 বছর অনাবৃষ্টি চলবে, এবং তার ফলে সমস্ত নদী জলাশয় শুকিয়ে যাবে। এমন সর্বনাশের কথা তুমি কার কাছ থেকে শুনলে মামা? এক দৈবজ্ঞের কাছে শুনেই তো আমার এই কান্না। আমার নিজের জন্য ভাবি না, আমার তো পরপারে যাবার সময় হয়ে এসেছে। আমি আর কদিন যাদের সঙ্গে এত বছর কাটালাম, তারা আমার চোখের সামনে জলের অভাবে শুকিয়ে মরবে, এ আমি চোখের সামনে দেখবো কি করে? এ মামা, এ কি শোনালে? কি করি এখন? যাই, জলাশয় সবাইকে গিয়ে এই সর্বনাশে খবরটা দিই।
আটটে আটটে, তোমরা সকলে এত ব্যস্ত হয়ে পড়ো না, ঠান্ডা মাথায় চিন্তা করো কি করা যায়। আমি বলি কি, আমরা বরং বক মামার কাছেই যাই, তিনি আমাদের চেয়ে অনেক অভিজ্ঞ। যদি উনি কোনো উপায় বার করতে পারেন আমাদের জন্য। হ্যাঁ হ্যাঁ, তাই চলো তাই চলো। বক মামা, আমাদের এখন উপায়? আমরা কি সব শুকিয়ে মরবো জলের অভাবে? সে কি আমি চাই নাকি? একটা বিহিত তোমায় করতেই হবে, আমাদের বাঁচাও। উপায় একটা আছে। আছে? এই জলাশয় থেকে কিছুটা দূরে গভীর জলপূর্ণ এক জলাশয় আছে। জলপথে ভরা সেই জলাশয়ে জল বছরের পর বছর অনাবৃষ্টি হলেও শুকোবে না। সেইখানেই তোমাদের নিয়ে যাব। কিন্তু কি করে তা সম্ভব? আমাদের তো আর পাখা নেই যে উড়ে চলে যাব সেখানে। ডাঙার উপর দিয়ে এত দূর আমরা যাব কি করে? সে কথা না ভেবেই কি বলছি, তোমাদের জন্য আমি প্রাণ দিতেও প্রস্তুত। তোমাদের সকলকে একে একে আমি পিঠে করে সেই জলাশয়ে পৌঁছে দেবো। তোমরা রাজি কিনা সেটা ভেবে দেখো। হ্যাঁ হ্যাঁ, আমরা সকলে রাজি, প্রাণটা তো বাঁচবে। কিন্তু একটা কথা আছে, আমি তো একদিনেই সকলকে নিয়ে যেতে পারবো না, বুঝতে পারছো? আমারও তো বয়স হয়েছে, হাঁপিয়ে পড়বো এই আর কি। তাই প্রত্যেক দিন এক এক করে নিয়ে যাব তোমাদের। ভরসা রেখো আমার উপর। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমাদের কোনো অসুবিধা নেই, সময় তো আছে আমাদের হাতে। কথা মতো প্রত্যেক দিন এক এক করে বক মামা তাদের নিয়ে যেতে শুরু করলো। মামা, জলাশয়ের কত দূর? এই তো এসেই গেছি। শোনা, আমি একটু হাঁপিয়ে পড়েছি, ওই পাথরটার উপর বসে একটু দম নিয়ে নি। কিন্তু মামা, একটু তাড়াতাড়ি করো, না হলে আমার দমটা চলে যাবে। এইবার কি করবি রে সোনা? মামা না, বাঁচাও বাঁচাও। প্রত্যেক দিন একে একে নিয়ে গিয়ে বক মামা মহানন্দে তাদের খেতে লাগলো। এইভাবে দিনের পর দিন চলতে লাগলো। এইরকমই একদিন কাঁকড়াকে নিয়েই বক মামা উড়ে চলেছে। মামা, জলাশয় আসতে আর কত দূর? এই তো কাছাকাছি চলে এসেছি। মামা, আবার কতদিন পর আমরা একসাথে থাকবো আনন্দের সাথে। তার আগে তো তোমাকে দিয়েই আমি আমার মুখের অরুচিটা কাটাবো। একভাবে অনেকদিন শুধু মাছই খেয়ে গেছি। ভাগ্নে, ওই দূরে পাথরের ওপরটা একটু বিশ্রাম নেব। আরে, ওগুলো কি? কিন্তু মামা, জলাশয় তো দেখতে পাচ্ছি না। জলাশয় আমার এই পেটের মধ্যে, এবার তোকেও এর মধ্যে ফেলবো। কিন্তু তা তো আমি হতে দেব না। এক গ্রামে এক কৃষক ও তার ছেলে বাস করত। তাদের একটি পোষ্য গাধাও ছিল। সকালবেলা সেই কৃষক ও তার ছেলে সেই পোষ্য গাধাটিকে নিয়ে হাটে চলেছে। কৃষকের এক হাতে গাধার গলায় বাঁধা দড়ি। বাপ ও ছেলে নিজেদের মধ্যে কথা বলতে বলতে হেঁটে চলেছে পথ দিয়ে। পথে যেতে যেতে হঠাৎ কৃষক দেখতে পেল উল্টো দিক থেকে তিনটি ছেলে তাদের দিকে এগিয়ে আসছে। তাদের পাশ দিয়ে যাওয়ার সময় কাণ্ডখানা দেখেছিস? গাধার সঙ্গে সঙ্গে গাধার মালিকও হেঁটে চলেছে, সঙ্গে ছেলেও রয়েছে। আরে বাবা, নিজে না হয় নাই চললি, তাই বলে ছেলেটাকেও হাঁটাবি? একেই বলে গাধার বুদ্ধি। সত্যি তো, ব্যাপারটা তো ভাবিনি। খোকা, উঠে পড়, গাধাটা দিব্যি ফুর্তিতে চলছে, একটু কাজ করুক না হয়। বাবার কথায় খোকা তো দিব্যি গাধার পিঠে উঠে বসলো। এখন রাস্তা দিয়ে গাধার পিঠে খোকা, পাশে কৃষক হেঁটে চলেছে। এবার দূরে দেখা গেল দুই বৃদ্ধ ভদ্রলোক তাদের দিকেই এগিয়ে আসছেন। ওর কলি, দেখো ছেলে আরাম করে গাধার পিঠে চলে যাচ্ছে,
আর বাবা বেচারা এই রোদে চলেছে পায়ে হেঁটে। হায় হায়, দেশটা রসাতলে গেল গো, রসাতলে গেল। বৃদ্ধরা চলে যাবার পর হঠাৎ না বাবা, জিনিসটা ভালো দেখাচ্ছে না, আমি নেমে যাই, এবার তুমি চড়ো। তাহলে আমিও চড়বো বলছিস? এখন গাধার পিঠে কৃষক আর তার ছেলে পায়ে হেঁটে চলেছে পাশে পাশে। এমন সময় দুই ভদ্রমহিলাকে দেখা গেল তাদের দিকে এগিয়ে আসতে। এই পাষাণ হৃদয় বাপরে বাবা, এই ঝাঁঝা রোদ্দুরে মদ্য জোয়ান লোকটা গাধার পিঠে চেপে নিজের বাচ্চা ছেলেটাকে দেখো হাঁটিয়ে নিয়ে চলেছে কেমন। হ্যাঁ, চন্ডাল পাষণ্ড। ভদ্রমহিলারা চলে গেলে কৃষক চিন্তা করে দেখলো সত্যি কাজটা ভালো দেখাচ্ছে না। খোকা, তুইও উঠে পড় বাবা। এখন রাস্তা দিয়ে চলেছে একটি গাধা ও তার পিঠে কৃষক ও তার ছেলে। দূর থেকে গাছের নিচে বসে থাকা এক পথিক তাদের দেখে অবাক। যা চলে, এ কোন দেশে এসে পড়লাম রে বাবা? ওইটুকু অবলা জীবের উপর দুটো মানুষ, তার উপর এই চাঁদি ফাটা রোদ। ওয়ে, গাধাটাকে যথেষ্ট কষ্ট দিয়েছো, আর দিও না, বুঝলে? হে, কৃষক ও খোকা তাই শুনে লাফ দিয়ে গাধার পিঠ থেকে নেমে পড়ল। গাধা তখন হাঁপাচ্ছে। খোকা আয়, গাধার গলার দড়িটা খোল, ওটা দিয়ে পাগুলো বাঁধবো। পা বাঁধা তো হলো, নে চল, এবার তুই মাথা দিকটা ধর আর আমি পায়ের দিকটা ধরছি। বেটাকে এবার দুজনে বয়ে হাটে নিয়ে যাব। এইভাবে কিছু দূর যেতেই রাস্তায় একটা দুটো করে লোকের ভিড় বাড়তে লাগলো। সকলেই দেখে হতবাক। আরে করছোটা কি? কেউ এইভাবে জ্যান্ত কোনো জীবকে নিয়ে যায় নাকি? ও হে, তোমরা কি বদ্ধ পাগল নাকি? আরে অবলা জীবের ওপরে কি অত্যাচার! এরকম কথাবার্তার মধ্যে হঠাৎ চার পা বাঁধা গাধাটা কৃষকের হাত থেকে বাঁচবার জন্য ছটফট করতে লাগলো। বাবা, পারছি না তো। যেদিকে ঝটকা দিচ্ছে সেদিকেই চল, কিন্তু বাবা ছাড়িসনি, চেপে ধরে থাক। গাধার ছটফটানিতে কৃষক ও তার ছেলে ক্রমশ রাস্তা ছেড়ে রাস্তার ঢাল ধরে নিচের দিকে নদীর কাছে নেমে যেতে লাগলো। ওরে খোকা, এই যে নদীর কাছে চলে এসেছি, চেপে ধরে থাক, চেপে ধরে থাক কিন্তু। আর ধরে রাখতে পারছি না বাবা। হঠাৎ গাধার প্রচন্ড ছটফটানি এবং ওরে গেল 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 বাবা গো! চার পা বাঁধা গাধা অবশেষে নদীর জলে পড়ে গেল। গাধা ভেসে থাকার প্রাণপণ চেষ্টা করা সত্ত্বেও পারল না। স্রোতের টানে গাধা ভেসে চলল। কৃষকের চোখের সামনে গাধার মাথাটা ছোট হতে হতে শেষে মিলিয়ে গেল। কিছুই করতে পারল না কৃষক ও তার ছেলে। চারিদিকে কেবল নদীর জলের স্রোতের শব্দ।